কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গে রাজ্যপালের মতবিরোধ লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য তথা রাজ্য সরকারের মনোমালিন্যে অনেক সময় কেন্দ্রের হস্তক্ষেপও জরুরি হয়ে পড়েছিল। বিরোধীদের দাবি, রাজ্যপালকে নিজের ক্ষমতা বলে চালাতে চায় রাজ্য সরকার, যদিও সাংবিধানিক ক্ষমতা বলে এর এখতিয়ার রাজ্যের নেই। আর সেই কারণে প্রায়শই বিভিন্ন বিষয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের মতবিরোধ লেগেই থাকে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে সকাল থেকে রাস্তায় নেমে পরিস্থিতি নজরদারি করার কথা জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, রাজভবনে খোলা হয়েছিল কন্ট্রোল রুমও। লোকসভা নির্বাচনে কয়েক দফায় বাংলার হিংসা তথা অশান্তির খবর রাজভবন থেকেই ইলেকশন কমিশনে পৌঁছচ্ছিল বলে জানা গিয়েছে। আর তাতেই হয়তো ক্ষুব্ধ হয়ে উঠেছিল রাজ্য সরকার। ভয় দেখিয়ে আদালতে গিয়ে কোনোভাবেই যখন রাজ্যপালকে নিয়ন্ত্রণে আনতে অসমর্থ রাজ্য সরকার, ঠিক তখনই তার বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব বাংলার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগের নেপথ্য কারণ সম্পর্কে। রাজভবনের ঘটনা তো আপনারা সবাই শুনেছেন। রাজভবনের পিস রুমে কর্মরত একজন অস্থায়ী কর্মী মহামান্য রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। জানা গেছে অভিযোগকারিনী রাজ্যপালের কার্যালয় রাজভবনের চুক্তিভিত্তিক কর্মী। 2 মে ওই নারী অভিযোগ করেন রাজ্যপাল দুবার তার উপর যৌন নিপীড়ন চালিয়েছে। আর এই ঘটনার পরে সত্যাসত্য উদ্ঘাটনের জন্য রাজভবনের তরফে 1 ঘন্টা 9 মিনিটের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়, যদিও আশানুরূপ কোনো ফুটেজ সেখানে মেলেনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজভবন যে ভিডিও ফুটেজ দেখিয়েছে সেই ফুটেজ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের বিশ্লেষণ অনুযায়ী আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক এই ছোট্ট ফুটেজের মধ্যে রয়েছে। লক্ষ্য করে দেখবেন যে অভিযোগকারিনী সেই মহিলা রাজভবনের নার্স গেটের দিকে হেঁটে আসছেন, আর তার আসার আগে থেকেই পুলিশ যেন সতর্ক হয়ে দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, 2 মে যেদিন রাজভবনের নর্থ গেটে ঘোষিত কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, সেই 2 মের দুপুরে পুলিশের এত সতর্ক হয়ে দাঁড়িয়ে থাকার কারণটা কি ছিল? নর্থ গেট হলো রাজভবনের এমন একটা গেট যেখান দিয়ে সমস্ত ডেপুটেশন রাজভবনে পৌঁছায়। কিন্তু 2 মে যখন সেরকম কোনো কর্মসূচি ছিল না, তাহলে কেন সেই গেটে পুলিশের বাড়তি নিরাপত্তা মোতায়েন ছিল? আমরা এখনই কোনো কনক্লুসিভ বক্তব্য পেশ করছি না, কিন্তু আমার এই প্রশ্নটা খুব গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তবে রাজ্যপাল একটা কথা পরিষ্কার জানিয়েছিলেন যে উনি পুলিশকে কোনো রকম সহযোগিতা করবেন না, কারণ রাজ্যপাল মনে করেন যে এটা একটা ষড়যন্ত্র। আর রাজভবনের কোনো সহযোগিতার মানে হলো এই ষড়যন্ত্রকে অক্সিজেন যোগানো। On that issue, I have said enough. Now, I don't want to repeat that because I am the accused. But I have something to appeal to you. You know, governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Ask any political party. They all had access to me. And publicly, they've acknowledged that I was accessible to all of them, including the leaders of the ruling party. Now, I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number 1, I told a lot of good words about the individual Mamata Banerjee. I stick to that. I spoke good words about
the Chief Minister, whom I always hold as my esteemed constitutional colleague, I stick to that. When questions were asked to me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand. Her politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, my media friends, and through you, to the brothers and sisters of Bengal, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi-giri on the distinguished office of the governor. That's all I have to say. Thank you. তবে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা গিয়েছে, ঘটনার পর শুরুতে একটু হইচই হলেও তারপর এই মামলাটিতে নতুন করে কোনো সংযোজন দেখা যায়নি, যে কারণে রাজভবনের রহস্যই থেকে গিয়েছে। এখন প্রশ্ন, সেদিন অর্থাৎ 2রা মে রাজভবনে সত্যি কি অভিযোগকারিণী সেই মহিলার সঙ্গে মহামান্য রাজ্যপাল কোনো অশালীন আচরণ করেছিলেন? ভোটের আবহে নির্বাচনের বাজারে এরকম অনেক অভিযোগ আসছে, যা নিয়ে চর্চা এবং সেই অভিযোগ কার্যত ঠান্ডা ঘরে চলে যাচ্ছে। ঠিক এইখানেই আমাদের প্রশ্ন, যদি রাজভবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তারপর বেশ কয়েকদিন কেটে গেলেও এই ঘটনা নিয়ে এত নীরবতা কেন? তবে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ পুরোপুরি সাজানো বলেই দাবি গেরুয়া শিবিরের। বঙ্গ বিজেপির অভিযোগ, একাধিক ক্ষেত্রে রাজ্যের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। সেই কারণেই রাজ্যপালকেও ঘৃণ্য ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ये कोई नई बात नहीं है, टीएमसी की ये पॉलिटिक्स है। ये कितना नीचे जाएंगे मुझे मालूम नहीं है। और उस लेडी को लेके भी कंस्पिरेसी था, पहले से ही सब जगह चर्चा था, तो जो होना था वही हुआ है। लेकिन मुझे नहीं लगता कि इससे बच पाएगा टीएमसी इतना नीचे जाके राजनीति करके। हर एक व्यक्ति, हर एक पद को देश का, उसको और बदनाम करने के लिए राष्ट्रपति जी को, प्रधानमंत्री जी, गृह मंत्री जी, हमारे माननीय राष्ट्रीय अध्यक्ष जी, अब राज्यपाल, हर एक पद को, जज को, महिला है न्यायाधीश, तो उनकी पति को सीआईडी नोटिस देकर बुला करके उनको और डिमोरलाइज करना, ये उनकी ये राजनीति है। ये चरम पर आ गए, यहाँ पे जाने का समय हो गया। রাজ্যপালের বিরুদ্ধে চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ প্রশাসন, কারণ সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত চলতে পারে না। এটা সবার জানা। এটাও জানা যে এই গোটা ঘটনা দিয়ে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাডভান্টেজ তোলা বা ভোটের ডিভিডেন্ড তোলার কাজ চলবে। সেই কারণেই হয়তো রাজনৈতিক মহলের এত নীরবতা। আর ঠিক এই নীরবতাই প্রশ্ন তুলে দিচ্ছে যে রাজভবনের এই ঘটনা কি সাজানো ঘটনা? একটু তলিয়ে ভাবলে এই সমস্ত ঘটনা যে সাজানো ঘটনা তা আপনিও বুঝতে পারবেন। প্রথমত, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীরা না শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার পর রাজভবনের তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ। তৃণমূলের দাবি, এই সিসিটিভিতে সেই রুমের কোনো ফুটেজ নেই। এখন প্রশ্ন, যে মহিলা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনতে পারেন, তিনি কোনো রকম পরিকল্পনা ছাড়াই কি আর এত বড় অভিযোগ আনবেন? রাজভবনের কোথায় কোথায় সিসিটিভি আছে আর কোথায় নেই তা অভিযোগকারিণী মহিলা জানতেন না, সত্যি কি তাই? প্রশ্ন উঠছে। আরেকটা কারণ, সেই সময় প্রধানমন্ত্রী রাজভবনে রাত কাটিয়েছিলেন। ঠিক তার ঘন্টা কয়েক আগেই এই ঘটনা। এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি কি থাকতে পারে তা হয়তো একটু মাথা খাটালেই বোঝা যায়। বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা প্রায়শই বলে থাকে, সাজানো ঘটনা। বিরোধীদের মতে কোনো ঘটনাকে কিভাবে সাজানো যেতে পারে তা হয়তো তিনি ভালোই বোঝেন। অন্যদিকে এই কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে রাজভবনের এই ঘটনা মাঝপথে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নতুন করে সন্দেশখালির প্রসঙ্গ টেনে এনেছে। বিভিন্ন অভিযোগ করা হচ্ছে সন্দেশখালির প্রতিবাদে মহিলাদের বিরুদ্ধে।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। শুধুমাত্র সেই কারণে কিভাবে রাতের অন্ধকারে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী কোনো মহিলাকে সন্ধে হওয়ার পর গ্রেফতার করা যায় না, কিন্তু তারপরেও তা করা হয়েছে। সন্দেশখালীর প্রসঙ্গে নিয়ে আরো আলোচনা হবে, কিন্তু এখন কথা বলা যাক রাজভবন নিয়ে। রাজভবন আর বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এর আগে কখনো তৃণমূল তো কখনো বিজেপি বিভিন্ন ইস্যুতে রাজভবনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন রাজ্য রাজভবন সংঘাত চরমে পৌঁছেছিল। কারণে অকারণে প্রাক্তন রাজ্যপালকে অবজ্ঞা অপমান করাটা যেন রাজ্য সরকারের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আবার সিভি আনন্দ বোস যখন রাজ্যপাল হয়ে প্রথম বাংলায় আসলেন, তারপর কয়েক মাস বিজেপির পক্ষ থেকেও রাজভবনকে নিশানা করতে দেখেছে এই রাজ্যের মানুষ। গত বছরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ এনেছিলেন, রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজভবন পরিচালনা করছেন। সেই সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস সেন্ট জেভিয়ার্স কলেজের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর তুলনা এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ী এবং উইনস্টন চার্চিলের সঙ্গেও করেছিলেন। নন্দিনী চক্রবর্তী প্রধান সচিব থাকাকালীন সময়টা ছিল রাজ্য সরকার আর রাজভবনের মধ্যে মধুর সম্পর্কের এক স্বর্ণযুগ। কিন্তু হঠাৎই একদিন রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে তার পদ থেকে রিলিজ করে দেন, আর তখন থেকেই শুরু হয়ে যায় আবারও সেই রাজ্য রাজভবন সংঘাতের পুরনো চিত্র, যা আজও বজায় রয়েছে এবং ভবিষ্যতেও হয়তো বজায় থাকবে। রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে কেন রিলিজ করেছিলেন এটা নিয়ে অনেক আলোচনা আগে হয়েছে। অনেকের মতে বিজেপির চাপে পড়ে রাজ্যপালকে এই পদক্ষেপ নিতে হয়েছিল, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল যে নন্দিনী চক্রবর্তী রাজভবনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিশা নির্দেশ জানাচ্ছেন। অন্যদিকে এত কিছুর মাঝে রাজ্যপালের বিরুদ্ধে আনা হয়েছে আরো একটি অভিযোগ। জানা গিয়েছে 2023 সালে এক নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। সেই মামলা তদন্তের রিপোর্ট সম্প্রতি জমা পড়েছে লালবাজারে। যদিও প্রথমে বিভিন্ন সংবাদপত্র অনুযায়ী এই অভিযোগ ছিল শ্লীলতাহানির, পরে তা হয়ে যায় ধর্ষণের। আসলে শ্লীলতাহানির মামলা ধোপে না টেকার কারণেই কি এক ধাপ এগিয়ে খেলছে শাসক দল? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মধ্যে। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, এই ঘটনা যদি 2023 সালে ঘটে থাকে, তাহলে এতদিন বাদেই বা কেন তা প্রকাশ্যে আনা হলো? আসলে বিরোধীদের দাবি অঙ্কটা অতি সহজ। 2023-এ তো কোনো নির্বাচন ছিল না, আর সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনাও প্রকাশ্যে আসেনি, যে কারণে তখন এই ধরনের সাজানো ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলাও যেত না। তার উপর রাজ্যে একের পর এক দুর্নীতি থেকে সন্দেশখালী। মুখে যতই বুলি ফুটুক না কেন, গদি হারানোর আশঙ্কা ক্রমশ চেপে বসছে রাজ্য সরকারের এই ধরনের একের পর এক ঘটনা থেকে। একথা নিশ্চিত, তা বলাই যায়। মহিলাদের বিরুদ্ধে আনা অভদ্র অশালীন আচরণ, তদুপরি ধর্ষণের ঘটনা যদি সত্যি ঘটে থাকে, তাহলে এই নীরবতা কাম্য নয়। শুধু তাই নয়, তাহলে তো সন্দেশখালীর ভিডিওর নকল না আসল, এবং সন্দেশখালীর সব মহিলারা মিথ্যে বলছেন না সত্যি বলছেন, এটা দেখার পাশাপাশি রাজভবনেরও কথা নিয়ে আলোচনা প্রয়োজন। তবে এটা ঠিক যে রাজভবনের বিরুদ্ধে এই ঘটনা সিংহভাগ মানুষই রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছে। কিন্তু আইনি ব্যবস্থা তো আর টিআরপি দেখে চলবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি আর রাজভবনে যাবেন না। যদি রাজ্যপালের সঙ্গে তার দেখা করতে হয়, তাহলে উনি রাস্তায় দেখা করবেন। এটাই ছিল রাজভবন নিয়ে মুখ্যমন্ত্রীর শেষ বক্তব্য। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর কি
রাজভবনের এই ঘটনার সুরাহা হয়ে গিয়েছে? আক্রান্ত মহিলা কি ন্যায় বিচার পেয়েছেন? যদি তা না হয় তাহলে রাজভবন নিয়ে কথা বলা বন্ধ করার কারণ কি হতে পারে? তাহলে তো একাংশ জনতা এটা বলবেই যে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। আর যেহেতু বাংলার অধিকাংশ মানুষ এই ঘটনার পেছনে থাকা রাজনৈতিক অভিসন্ধি বুঝে ফেলার কারণেই হয়তো এ নিয়ে কেউই সেভাবে আলোচনা করছে না। রাজভবনে কে এলো কে গেল, প্রধান সচিব কে হলো কে সরল, সেটা নিয়ে মানুষের কোনো রুচি থাকে না, আর সেটা দিয়ে মানুষের কোনো উপকারও হয় না। কিন্তু এই রাজ্যের মানুষ রাজভবনের রহস্য জানতে চায়। মানুষ জানতে চায় যে রাজভবনে সত্যি কি এরকম একটা ঘৃণিত অপরাধ হয়েছে, নাকি সমগ্র ঘটনার পেছনে রয়েছে একটা ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র। যতদিন পর্যন্ত না এই রহস্যের সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত রাজভবন, রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং আইনি ব্যবস্থার উপর মানুষের আস্থা, বিশ্বাস এবং ভরসা ফেরানো কঠিন হবে। কাজেই সমস্ত ঘটনার সত্য যত তাড়াতাড়ি সামনে আসবে তত তাড়াতাড়ি রাজ্যের মানুষ স্বস্তি বোধ করতে পারবে। তা না হলে এই রাজ্যের মানুষ চরম বিড়ম্বনায় থাকবেন, যেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুবই চিন্তাজনক পরিস্থিতি। আগামী দিনে কি হতে চলেছে সেটা কেউ জানে না, কিন্তু আমরা আশা করি যা হবে সেটা রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গলের জন্যই হবে। এই গোটা ঘটনা নিয়ে আপনাদের কি মতামত এটা জানাতে ভুলবেন না, কারণ দিনের শেষে জনগণের রায়ই হলো সবচেয়ে বড়। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। এই সংক্রান্ত আরো খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।